এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না, এটা কি তিনি সিদ্ধান্ত নেন? এটা কি ভলকার টুর্ক সিদ্ধান্ত নেন? কিন্তু জাতিসংঘ সিদ্ধান্ত নেন যে কি কি শর্ত পালন করতে হবে বা কিছু কিছু ভায়োলেশন থাকলে তাকে পাঠানোর যোগ্যতা হারাবেন। একটু শোনেন, আমি বলি আপনাকে, একটু শোনেন আমার কথা। আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন, ভলকার টুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো? না, মানে এই বিষয়ে অ্যানসারটা আমি এভাবে দিব না। কারণ কি? কেন দিবেন না? কেন? এখানে তো আর্টিকেল 100 এবং 39 কারণ সেখানে আরো কিছু বিষয় আছে। আমিও পড়েছিলাম আসলে যে সেখানে বলা আছে যে কিছু কিছু ক্ষেত্র ছাড়া মানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানোর ক্ষেত্রে কিছু বিষয় তারা মানে তারা বলতে পারে যে এই বিষয়টা পূরণ করে পাঠানো যাবে বা যাবে না। রেফার মি দ্য আর্টিকেল। আই উড লাভ টু। আমি আসলে এই আলোচনার দিকে খুব বেশি যাব না। আমার প্রশ্নটা আপনার কাছে ছিল জাতিসংঘ ক্রেডিবল সংস্থা কিনা? একটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, হলো না। তাহলে আমাদের সংস্থাগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়। আমি আপনাকে বলছি কেন পাঠানো হয় রিজু মজুমদার? যদি একদম ক্রেডিবল না ভুয়া সংস্থা বলে কেন আমরা আমাদের বাহিনীগুলোকে পাঠাই? শারমিন আপা, এখানে কমপ্লিটলি দুই ধরনের কোশ্চেন আমাকে করেছে। আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব, এসেছি জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘের যেই আর্টিকেল আছে সেইটা কি সে ব্রিচ করেছে কিনা। আপনি বলেছেন উত্তরটা আপনি সরাসরি দিতে চান না। আমি জানি না, কারণ আমাকে এখন আর্টিকেল খুলতে হবে, তাহলে আমাকে সময় নিতে হবে, কারণ আমার কাছে রেফারেন্স একটু করে দেখতে হবে। আমি আপনাকে পাঠাই, আমি আপনাকে এখনই হোয়াটসঅ্যাপ পাঠাই, আমার ডেস্কটপে খোলা আছে, পাঠাবো? পাঠান। আপনি একটু দেখেন আমার কাছে। আমরা তো তাকে চিঠি দিয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আপনার একটু দেখা প্রয়োজন। তাহলে আপনারা জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করেন না? জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করি কিংবা না করি, সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে এই ব্রিচ করেছে, এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? আপনি আমাকে বলেন, মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? না, কিন্তু তারা যা বলছে তাহলে সেই বিষয়গুলো আমি আপনাকে চিঠিটা পাঠিয়েছি, যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি। আপনি একটু ওপেন করুন, দেখুন আমরা কোট করে দিয়েছি। সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে, আর্টিকেল 100 এর কথা বলা আছে। দেখুন, জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস এর অফিসটা দেখেন, তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না। জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা। আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও উনি বিচার বিশ্লেষণ করবে। ওনার কাছে অভিযোগ আসার পরে বা সুমোটো তিনি করতে পারেন, তিনি সুমোটো করতে পারেন, তদন্ত করতে পারেন ওই রাষ্ট্রের হেল্প। আমি মনে করি এই প্রশ্নটা আপনার মতো, মানে আমি এই প্রশ্নটা মনে জেগেছিল, আপনি হয়তো এটা নিয়ে রিসার্চ করেছেন, আমি করিনি, যে জাতিসংঘ মানে বলতে পারে কিনা বা ভলকার টুর্ক বা জাতিসংঘ সেনা বাহিনীকে এই প্রসঙ্গে বলতে পারে কিনা যে তাদের শান্তিরক্ষী মিশনে যাওয়া না যাওয়া। আপনি একটা প্রশ্ন তুলতেই পারেন। আমি শুধু আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেই, আমি একটু লাইনটা শেষ করি, যে রেফারেন্সগুলো দিচ্ছি জাতিসংঘ, আপনারা সেটা অস্বীকার করছেন কিভাবে? না, একটু স্মরণ করাই যে আমি কিন্তু আন্ডার ওথে আছি। আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী। ফলে আমি আন্ডার ওথ, আমি আপনাকে এমন কোন তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা। সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন। আপনার কাছে আমি দিলাম, এটা আপনার বিবেচনা। এখন আপনারা দেখেন যে যিনি এইটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস। এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন, কেন আমি আলাপগুলো করলাম। যিনি নিজে বায়াস, যিনি নিজে তার সংস্থা, তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই আর্টিকেলগুলোকে মেনে চলবেন, তিনি তার কাজ, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন, এগুলো তিনি ব্রিচ করেছেন। যিনি তার নিজের কাজ ব্রিচ করেন, একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন, একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন, তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না? আপনি আমাকে বলেন। আপনি আইনি ভাষায় যেটি বলছেন, বেনিফিট অফ ডাউট, আইনি ভাষাই তো কিন্তু যে ভিডিও চিত্র যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে দেখা ডাউট তৈরি করিনি। আপনাকে যদি আমি বলি, মানে ব্যাপারটা একটু দেখেন, ব্যাপারটা আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি, একেবারেই তা না। আজকে আপনার এই দর্শকরা, নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন, জানবেন, আমাকে কেউ ভালোবাসুক, পছন্দ করুক, অপছন্দ করুক, কিন্তু লজিকই। আপনি আমাকে বলেন যে পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াসড লোক, এই লোকটি নিজে তার সংস্থার রুল ভঙ্গ করেছে। আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য। আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায়, প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে, প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার, এইটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি। লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে কিনা,
সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে যাচ্ছা একটা আছে এটা আমরা পরে দেখবো, আগে দেখি যে উনি যে অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা, ওটা তো আমরা অনেক পরে যাবো। প্রথমে যাবো যে মানে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে এটা আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না, সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না, আরো ফার্দার দরকার। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপা, আপনাকে আমি আপনাকে একটা দেখাই, মানে মজার একটা জিনিস দেখাই না। কিন্তু আপনি আদালতের জায়গা বলছেন, আমরা এখন আদালতে বসে নাই, আমাদের কাছে জনগণ যা বলছে এবং জনগণের পৃথিবীটা তো এই পৃথিবী, আপনি বাদ দেন না আদালত, আপনি বাদ দেন, কিন্তু আমরা তো কেউ লজিকের বাইরে না। কিন্তু আমরা যা দেখেছি বা যা দেখা হচ্ছে তার বাইরে আপনি কিভাবে আমাকে শুধুমাত্র উনি বায়াস বলে আপনি মানুষকে কিভাবে আপনি কি দেখেছেন? না বাদ দেন না, আপনি তো মাত্র বললেন যে আমরা যা দেখেছি। আপনি কি সম্মিলিত একজোট হয়ে কিছু দেখেন নাকি একা একা দেখেন? না, ধরুন আপনি যদি বলেন আমরা কি দেখেছি, আমি কি দেখেছি, যাত্রাবাড়ির যে ঘটনাটি যেটি আসলে ভিডিও ফুটেজ আকারে দীর্ঘ সময় দেখা যাচ্ছে পুলিশ কিভাবে গুলি করছে। দেখেন আমি একটু আপনার কাছে একটু ক্লারিফিকেশন নেই, আপনি দেখেছেন নাকি আপনারা সম্মিলিতভাবে দেখেছেন? আপনি শুনেছেন? আমি দেখেছি, আপনাকেও দেখাতে পারি। কি দেখেছেন? আমার দেখানোর দরকার নেই, আপনার কথার উপরেই দেখেন আমি কিভাবে দেখেছি। একদল পুলিশ গুলি করছে এবং মানে নিরস্ত্র মানুষ, তারা হয়তো বিক্ষোভকারী। আপনি কিভাবে বুঝলেন নিরস্ত্র? ওইখানে তো মিছিলটা একটা আসছে, তার দিকে গুলি ছোড়া হয়নি, এটা আপনি কিভাবে বুঝলেন? এখানে যা ভিডিও দেখাচ্ছে আমি ভিডিওটা আপনাকে বললাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি পুরো চিত্রটা জানেন না। ভিডিওটা বেশ অনেকটা সময় টানা। তাহলে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন, আমি যে সংক্ষিপ্ত এবং কাটছাট ঘটনাটা দেখেছি সেটার প্রেক্ষিতে এটা বলেন আমাকে আবার বলুন। এখানে একটা টানা ভিডিও আছে ব্যারিস্টার নিজু মজুমদার, আপনারা কি এই ভিডিওর বাইরে অন্য কিছু দিতে পেরেছেন যে না এটা ঠিক না, এটা আসল ভিডিও? কোনটা? আমার কাছে অনেক ভিডিও আছে। কোথায়? আপনারা কেন? আমার কাছে অনেক ঘটনা, আমার কাছে অনেক ভিডিও আছে। আপনাকে তো আমি প্রমাণ করেই দিলাম যে যেই লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে, ওইখানে তাকে মেরে ফেলতো, তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? ওটা তো 18 জুলাই। নিশ্চয়ই এরকম ঘটনা তো ঘটেছে, আমরা দেখেছি আওয়ামী লীগের মানুষকে মারা হয়েছে। ওই ঘটনা নিয়ে একটা ওয়ার্ড আছে জাতিসংঘের, আপনি বাদ দেন না। কারণ আমি সবচাইতে বেশি মুভড হয়েছি, জাহাঙ্গীর ভাই নিজে আমাকে ফোন দিয়েছে, আমি যখন কলকাতাতে 21শে ফেব্রুয়ারিতে সকালবেলায় গেলাম, আমার ফার্স্ট কাজ ছিল ওনার সাথে দেখা করা। আমি দেখা করেছি এবং আমি ওনার লং ইন্টারভিউ নিয়েছি। এবং আপনি জানেন না, আমি যখন জেরা করি সেটা কিন্তু ভয়ঙ্কর, আমি ওনাকে নানান ভাবে এবং আমি একজন মানুষ মিথ্যা কথা বলে কিনা এইটা বাইর করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে, ভাই একটু গল্পটা আরেকবার বলেন তো, আরেকবার। যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না, আমি কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি, গল্পটা বলেন তো আরেকবার। যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছেন, এটা গল্প না, এটা ফ্যাক্ট, তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ। সে আমাকে 3-4 বার একই কথা বলেছে একই জায়গাতে। তিনি ভিকটিম হতেই পারেন, আওয়ামী লীগের অনেক এখন আপনি আমাকে বলেন যে যিনি ভিকটিম না হতে পারেন, মানে একটা মানুষকে মেরে ফেলছে, রিপোর্টে বলতে তিনি নাকি মানুষকে মেরে ফেলছেন, তাহলে এই রিপোর্টের সাথে কি শোনাচ্ছে আব্বা যে হ্যাঁ আপনি যখন আমার কথাটা পুরোটা থাকতো, এই বিষয়টা নাই, কিন্তু যা আছে সেটা কি মিথ্যা? আপা আপনি এই যে আপনি বারবার ওই জায়গাতে ঘুরে আসছেন, এটা কি জানেন? এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসিটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আপনি কুযুক্তি দিচ্ছেন, সরি উইথ ডিউ রেসপেক্ট, কেন বলছি জানেন? আমাকে মারছে, আমি তাকে ফোর্স ইউজ করছি, আমাকে মারার পর আমি ফোর্স ইউজ করছি, সেইটা আলোচনা হতে পারে। এখন আমাকে যে মারছে আপনি ওই কথাটাই বলছেন না, আপনি শুধু বলেছেন আপনি যে মেরেছেন এটা কি সত্যি? আমাকে ধরেন কেউ একটা চড় মেরেছে, রিটালিয়েশন হিসেবে তাকে একটা লাথি মারলাম, আপনি শুধু আমার লাথিটা নিয়ে কথা বলতে চান, কিন্তু চটটা নিয়ে কথা বলতে চান না। তাহলে আপনি আমাকে বলেন তো যে আমার প্রতি জুলুম হচ্ছে কি হচ্ছে না? না, সেটা বলতেই পারেন, কিন্তু যে ব্যাপারটা, আমি আবারও সেই ভিডিওগুলোর কথা বলছি, সেখানে আপনি যাত্রাবাড়ির ভিডিওটি দেখেন, আপনি দেখেন আবু সাইদের, আপনি আবার দেখেন আবু সাইদের ভিডিওটির দিকে তাকান, মানে যে ভিডিওগুলো এবং জাতিসংঘের রিপোর্টে আবু সাইদের ভিডিও দিকে তাকাচ্ছি। আমরা কি দুই জায়গাতে জাম করব? মানে দুটো কথা বলেছেন, যাত্রাবাড়ি আর আবু সাইদ, কোনটা দিকে ফোকাস করব? আপনি যে কোনো দেখেন, মানে আমি বলছি যে কয়েকটা ভিডিও আবু সাইদের দিকে ফোকাস করি। হ্যাঁ, আবু সাইদের দিকে ফোকাস করি। আচ্ছা, আবু সাইদের কথাটা লেখা আছে ওদের 66 নাম্বার প্যারাতে, ঠিক আছে, যেখানে বলা আছে OCHR হ্যাজ কনক্লুডেড। আচ্ছা, কনক্লুডেড কিভাবে হলো? বিচার তো চলছে। ওই কনক্লুডেড কিভাবে সিদ্ধান্তে আসলো? একটা সাবজুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো? আমরা কি এটা কি জানি যে এখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা? আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা? চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি, অনেক দর্শকরা বুঝবে না। ধরা যাক যে আপনি একটা ওয়ারফিল্ডে গিয়ে আহত হলেন, আমি আপনার সহযোদ্ধা, আমি আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে। আপনি যেই বোমার আঘাতে আহত হলেন ওটা তাকে মারা নাও যেতে পারতেন, কিন্তু আপনাকে স্ট্রেচারে করে হসপিটালে নেওয়ার সময় আমি যে আপনাকে 2-2 বার ফেলেছি, অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই 2-2 বার ফেলানোর কারণে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু সাইদের আগে যে তার মাথাতে ঢিল লেগেছে, তার দিকে যে রক্ত গড়িয়ে পড়ছে, তাকে নেওয়ার সময় যে 2 বার সে পড়েছে, ওগুলা তার অপারেটিং ফ্যাক্টর না? ওইটা না জেনে আমি কিভাবে বুঝলাম যে শটগানের গুলিতে বা যে ছড়ার গুলিতে তার মৃত্যু হয়েছে? কথা বলছে যে দুটি শট, মানে লেথাল মেটাল প্যালেটের কারণে দুটি শটে অন্তত তার মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত হয়ে গেছে, অন্তত দুটি শট ছিল। না, আমরা যেই তার আপনার রিপোর্টটা দেখেছি, সেই রিপোর্টটা তো আমার কাছে আছে। আপনার কাছে সেই রিপোর্টটা আছে? কোন রিপোর্টটা?
পোস্টমর্টেম রিপোর্টটা আছে? সেই ওই সময় করা ফরেনসিক যে রিপোর্টটা, হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে আমার কাছে নাই, তবে আমিও দেখেছি। তাকে যে 2বার ফেলে দিয়েছে, আপনি সেটা দেখেছেন? তো কিন্তু তার তো মৃত্যু হয়েছে ওই লেথাল মেটাল প্যালেটে। না না, তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। আপনি দেখেন, রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, এবং সেই রক্তক্ষরণটা তার মাথা থেকে পড়ছিল। একটা মানুষের মাথা আগে থেকেই ফাটা ছিল। এবং আপনারা আরেকটা ভিডিও দেখেছেন, সে পুলিশকে তেলে মারতে গেছে, দেখেছেন না? লাঠি দিয়ে নাকি? ওটা দেখেছেন? ওটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে দেখি, ওটা আমি একাই দেখেছি নাকি? ঠিক আছে তো, যে ওই যে সে পুলিশকে মারতে গেছে, সেটা আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, একটা হাতে একটা লাঠি ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে আপা, আপনি যখন গাজীপুরের যাত্রাবাড়ির ঘটনাটা দেখেন, তখন সবাই আপনারা একসাথে মিলে দেখেন আমরা তো দেখলাম, কিন্তু একবার আপনি এটা কেন বলেন না আমরা তো দেখলাম আবু সাইদ অ্যাটাক করেছে, এটা কেন বলেন না? কারণ আবু সাইদ লাঠি নিয়ে অ্যাটাক করেছে, এটা তো একটা পাল্টাপাল্টি ছিল বটে। পুলিশ তো এমনি শুধু শুধু গিয়ে যেখানে সেখানে গিয়ে গুলি করছে না। পুলিশকে যদি একটা তাহলে protest একটা ছিল, লাঠি এটা তো দিয়ে, নিশ্চিতভাবে। পুলিশকে যদি একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়, তারা তাহলে lethal metal pellet সব ব্যবহার করে। রিটেলিয়েশনটা কি হতে পারে? পুলিশ যদি অ্যাপ্রিহেন্ড করে এই লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে। পুলিশের বুকে আছে যে পুলিশ যদি, বা আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের পুলিশ পরিষ্কারভাবে পুলিশ প্রবিধানে লেখা আছে, পুলিশ আক্রমণের শিকার হলে তার আত্মরক্ষাতে সে গুলি করতে পারবে। কোথায় এবং সেটার জন্য তার কোনো, এমন ভাবে এবং সেটার জন্য সে মারা যায়, হ্যাঁ, মানে সেজন্য তো মানে এরকম একটা লাঠি হাতে এক যুবক থাকে। বাহিনীর গায়ে যদি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যদি আপনি আঘাত করেন, পুলিশ যদি, ওই পুলিশ অফিসার যদি মনে করে যে তাকে আপনি হত্যা করতে এসেছেন, তিনি যদি মনে করেন, তার ওই ডিসক্রিপশন আছে, তিনি সাথে সাথে সেই মেজারটা নিতে পারেন, সেলফ ডিফেন্স সাথে সাথে করতে পারেন, সাথে সাথে সেলফ ডিফেন্সে করতে পারেন। কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে আবু সাইদ এরকম দুই হাত প্রশস্ত করে আবু আছে। সাইদ, আপনি এটা দেখেননি? হাতে আগের লাঠি, ভিডিওতে দেখা ওই যাচ্ছে ভিডিও গুলি করার ভিডিওতে কি দেখেছি? আমার কাছে যে লম্বা ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি পুলিশ তাকে প্রথমে হাত ধরে তাকে সরে যেতে বললো, সে ঘুরে আবার এসেছে। সে ইংলিশ ফার্স্ট ইয়ারের সে ছাত্র, সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে। আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনে থেকে। আচ্ছা, এই যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথা থেকে, এইটাতে যে তার মৃত্যু হয়নি, কিন্তু এটা আমরা আপনি যে কিভাবে জানি? বলছেন যে পুলিশকে আঘাত করলে পুলিশ করতে পারে, তো আমরা যখন আবু সাইদ পড়ে গেল, লুটিয়ে পড়লো, তখন তো সে আসলে পুলিশকে আঘাত করছিল না। পুলিশ নিরাপদ দূরত্ব থেকে তাকে গুলি করছে। এর আগে না, আপনি এটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করেছি। এখানে কতগুলো ডট আপনি মেলাবেন। প্রথমত পুলিশকে সে আক্রমণ করেছে, পুলিশ তাকে সরে যেতে বলেছে, এরপরে সে আবার পুলিশকে এসে বলছে আমাকে মার, হাত দিয়ে দেখাচ্ছে মারার জন্য। তো যেই লোকটা আমাকে কিছুক্ষণ আগে আক্রমণ করেছে, সে যখন আমার সামনে আবার আসবে, আমার তখন ধারণা কি হবে? তো আমাকে আবার মারতে এসেছে, এটা আমার মনে হতে পারে কিনা? মানে যদি আমার যদি এটা পারে না, এটা মনে হতে পারে না। আমার কিন্তু মনে হয়, আপনি যদি আমাকে একবার পিকা যান এবং আবার আমার কাছে আসেন, আমার কাছে মনে হতে পারে যে আপনি আমাকে আবার মারবেন। আপনি সেলফ ডিফেন্সের কথা বলছেন নিজাম মজুমদার, সেটা তো সাথে সাথে হতে হবে। আপনি আমাকে 1 বছর আগে মেরেছিলেন, আজ আপনি আমার সামনে আসলেন, আমার মনে হলো আপনি আমাকে মেরে ফেলতে পারেন। এটা 1 বছর আগের ঘটনা না। এখন আপনি চেইন অফ কজেশন ব্রেক করতে চাচ্ছেন। আপনি আমাকে, এটা 1 বছর আগের ঘটনা না, ওইটা ওই দিনেরই ঘটনা, ওই সময়েরই ঘটনা। আপনি আইন অনেক ভালো জানেন, আপনি আইনজীবী, ব্যারিস্টার, সলিসিটর। আমি তো এইজন্যই আপনাকে আইনটা বোঝানোর চেষ্টা করছি। হতে পারে, আপনি কি বলেন, আপনি আইনজীবী হিসেবে এটা সেলফ ডিফেন্স। পুলিশ তাকে, এইজন্যই তো আমি বলছি যে পুলিশ তাকে যেই ছররাগুলি করেছে, সেটা তার লেগেছে তার পায়ে। আমরা দেখেছি যে পায়ে ধরে বসে গেছে, তাই তো? বুকে লেগেছে। আপনি মানে আবু সাইদের ঘটনাটিকে একদম মানে ওপেন সোর্স থেকে জাতিসংঘ ছবিগুলো বিশ্লেষণ করে দেখিয়েছে যে তার কোথায় কোথায় এখানে গুলি লেগেছে, কোথায় কোথায় গুলি লেগেছে, এবং সেখানে রক্তক্ষরণ হচ্ছে। জাতিসংঘের রিপোর্টে কি বলি? জাতিসংঘের রিপোর্টে কি বলেছে যে ওর আগে থেকে রক্তক্ষরণ হচ্ছিল? আপনি একটু আবু সাইদের ঘটনাটা খুঁজে আমরা 21 নম্বর পেজে যাই। আমরা 21 নম্বর পেজে যাব। এই দেখেন 20 নম্বর পেজে যান। Image and shows red colored lines on his neck and what appear to be blood stains on his shirt. তার কাঁধের মধ্যে, তার যে মাথার মধ্যে যে গুলিটা, এটা কে করেছে? বা এইখানে রক্তটা কে করেছে? এই বৃষ্টির এই ঢিল ইট পাটকেল এগুলো তো মারছিল তারা। তো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে তার কলিগদের ইটেই তার মাথাতে লাগেনি? এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আমরা কি নিশ্চিত? আমরা এটা নিশ্চিত যে পুলিশ গুলি করছে। আমরা এটা নিশ্চিত যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে না, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এক ঝাঁক পুলিশ দাঁড়িয়ে। আপনি কিভাবে নিশ্চিত হলেন? এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এই যে ছবিগুলো আছে, এই যে আবু সাইদ দুই হাত দুই প্রশস্ত। আপনি শুধু ছবির কথা বলছেন, আপনি ছবির আগে দেখেননি যে সে পুলিশকে ইনভাইট করছে মারার জন্য? কিন্তু যখন গুলিটা সে পুলিশকে ইনভাইট করছে, অর্থাৎ সে ইনসাইটমেন্ট তৈরি করছে। সে বলছে আমাকে মারো আর পুলিশ মেরে ফেলবে। না, মারে নাই তো। পুলিশ তাকে ছত্রভঙ্গ করার জন্য তার পায়ে 6টা গুলি মেরেছে। পুলিশের এই রাইট আছে, পুলিশ 6টা গুলি মারতে পারে। আপনি পুলিশ প্রবিধান দেখেন তো, পুলিশ যখন 6টা গুলি তার পায়ে মারলো, সে বসে গেল। এর আগে তার যে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বন্ধুরা যে তাকে ক্যারি করার সময় 2বার ফেললো, এই দুটো কারণে তার মৃত্যু হয়নি। আপনি কিভাবে বুঝলেন? এটা আমাকে বলেন। এই দুটো কারণে যে মৃত্যু হয়নি করলো, তার ব্যাখ্যা আপনি কিভাবে দিতে পারেন ব্যারিস্টার নিজাম মজুমদার? আমি তো আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস যারা আছে, এই যে জাতিসংঘের, তারা বলছে পুলিশের গুলিতেই মারা গেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে আমি তো আপনাকে ডাউট তৈরি করলাম যেখানে আরো অনেকগুলো ইভেন্ট ঘটেছে। আপনি বড়জোর বলতে পারেন যে হ্যাঁ, তাহলে তো এটা আদালত দেখবে, খুব বড়জোর, এটাই হয় ফেয়ার। এই ফেয়ার ঘটনাটার আগে কিভাবে আমি আর আপনি বা জাতিসংঘের সিদ্ধান্তে আসতে পারি যে পুলিশের গুলিতে মারা গেছে? তার মানে সাবজুডিস ম্যাটারে হস্তক্ষেপ করেছে।
করেনি নাকি? যেটা তাদের প্রতিবেদন, তারা এই কনক্লুশনে পৌঁছাচ্ছে, কিন্তু তারা বলে দিচ্ছে যে এটি আদালতে প্রমাণের জন্য যথেষ্ট। তারা সাব জুডিস ম্যাটার নিয়ে তারা বলতে পারে মেয়ে চান্স আছে। তারা কি একবারও বলেছে যে তার বন্ধুরা যে তাকে ড্রপ করেছে রাস্তাতে, দেখেন তো এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা লেখা আছে কিনা ভিডিওতে? কি আমরা এটা দেখেছি? এটাই ভিডিওতে আমরা দেখেনি যে তাকে ফেলে দেওয়া হয়েছে? মানে জাতিসংঘের প্রতিবেদনে যেটা আমি দেখছি, যেটা সেখানে এটা। কিন্তু আপনি তো ভিডিওতে দেখেছেন তাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে যাওয়ার ঘটনা আমি দেখেছি, সম্ভবত ফেলে দেওয়া হয়েছে। আমি পুরোটা মনে করতে পারছি না। আপনি শুধুমাত্র সেটাই মনে করতে পারেন যে এই জিনিসটা আপনার জন্য কনভেনিয়েন্ট। এটা কেন বলেন তো? ব্যাস নিজু মজুমদার, ব্যাপারটা আমার জন্য কনভেনিয়েন্টের বিষয় না। এবং আমি একটু এটাও স্পষ্ট করতে চাই, আপনি মনে করতে পারেন না, স্পষ্ট করতে চাই। আমি একটা প্রশ্ন করছি, মানে আমি সেই প্রশ্নটার যা কন্টেন্ট সেটাই আমি বিশ্বাস করছি বলে বলছি, এখন বা তখনকার করছে না, সব ক্ষেত্রে এটি ঠিক না। আমি প্রশ্নগুলো করছি কারণ এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো উঠছে। আপনি যদি বিভ্রান্তিটা পরিষ্কার করতে পারেন। একদম সত্যি কথা, আপনার সাথে 100% একমত। এই প্রশ্নগুলো আছে, কিন্তু আমি যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ঘুরে ফিরে এই জায়গার বদলে কেন ওই জায়গাতেও হয় না একই সাথে, মানে ইন অ্যাডিশন উইথ দিস, যে সেখানে যে তাকে দুবার ফেলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এইটা আপনি আমাকে প্রশ্ন করলেন। এই ব্যাপারে আপনি কথা বলবেন না। এই ব্যাপারে যখন আমার মতামত দেওয়া হয়, যখন আমি ছাত্রদের কারোর সাথে কথা বলি, যখন আমি বর্তমান সরকারের কারোর সাথে কথা বলি, তখন আমি হাসিবুল ইসলামের বরাচা রেফার করি, তখন আমি সিরাজগঞ্জে বিএনপি নেতা কি বলেছেন যে পুলিশকে না মারলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এভাবে করে, সেই কথাগুলো তখন আমি রেফার করি। কিন্তু আপনি যেহেতু কথা বলবেন আওয়ামী লীগের ইম্পর্টেন্ট না কেন? মানে আমিও তো একজনের মৃত্যু নিয়ে অ্যানালাইসিস না, করছি। আপনি যেহেতু কথা বলছেন, আপনি যেহেতু এই দায়গুলো অস্বীকার করছেন, অতএব আপনাকে আমার জানতে হবে আপনারা কিভাবে। আমি না, কোন দায়টা? আওয়ামী লীগ অস্বীকার করছে, আওয়ামী লীগ অস্বীকার করছে, একদম প্রতিক্রিয়া জানিয়ে। আওয়ামী লীগ অস্বীকার করছে না। আওয়ামী লীগ বলছে যে তার মৃত্যু যে চেইন অফ কজেশন ব্রেক করেছে সেটা তো হতে পারে, সম্ভাবনার কথা বলছে। আওয়ামী লীগ কোন জায়গাতে? কারণ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যুর পরে শোক বার্তা দিয়েছে, আবু সাইদের মৃত্যু তো অস্বীকার করেনি। আবু সাইদের মৃত্যুর ক্ষেত্রে এটা বলতে যেটা তদন্ত হবে। শেখ হাসিনার বক্তব্য ফেসবুকে, যেটি মানে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুকে যেটি আছে, কি বলেছে শেখ হাসিনার বক্তব্যটা আপনি একটু কোট আনকোট করেন তো। তিনি বলেছেন যে আবু সাইদের মৃত্যু রাবার বুলেটে হয়েছে, মানে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে। আবু সাইদ মুগ্ধর কথা তিনি রেফার করেছেন, বলছেন পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে। কিন্তু আবু সাইদের আসলে দুটি শট তার শরীরে পাওয়া গেছে, দুটি লেথাল মেটাল প্যালেট তার শরীরে পাওয়া গেছে। এবং আমি কিন্তু আপনার এই ময়নাতদন্তের রিপোর্টে আমি কিন্তু এটা দেখিনি। ময়নাতদন্তের রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তেই আছে, চাইলে আপনাকে পাঠাতে পারি, আপনি একটু দেখে নেন। আমি আপনাকে যেই কথাটা বলতে চাই, বাংলাদেশ এই যে আমরা ভুল কোট করি, আপনি মনে হয় কোন একটা জায়গাতে মিক্স করে ফেলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যু নিয়ে তাদের কোনো ডাউট নাই, আবু সাইদ মারা গেছে। ডাউটের জায়গাটা বা যে রেইজ, বিকজ প্রশ্নগুলো আমরা রেইজ করেছি, আমরা সমর্থকরা কর্মীরা রেইজ করেছি, আমাদের কথারই মিরর কিন্তু আওয়ামী লীগ। ঠিক আছে, সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেটা তার ভক্তদের কথা, তার সমর্থকদের কথা, তার কর্মীদেরই কথা। কারণ ওই মৃত্যুর আসল কারণ কি, কিভাবে মৃত্যুটা হয়েছে, মৃত্যুর জন্য কে দায়ী, এটা প্রমাণিত হবে কোর্টে। আমরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি। হ্যাঁ, যদি শটগানের গুলিতে মারা যায়, আদালতে যদি সেটা প্রমাণিত হয়, আমরা দেখব সেটা কি ধরনের রায় হয়েছে। কিন্তু আমার যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে জাতিসংঘ যখন বলছে OCHR হ্যাজ কনক্লুডেড, চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো? এটি জাতিসংঘ চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে, তার মানে এই না যে আদালত কিভাবে আসলো? আমরা তো জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কথা বলতে এত কিছু বললাম। জাতিসংঘের রিপোর্টটা যে একটা ভুয়া, জাতিসংঘের রিপোর্টটা যে অনেক রকমের বিভ্রান্তিকর একটা এলিমেন্ট, এইটাই তো প্রমাণ করার চেষ্টা করছি। এই আজকে এতক্ষণ কত মিনিট হলো? 20-25 মিনিট মনে হয়ে গেছে। আমরা তো শুরু থেকে এইটাই আপনাকে বলার চেষ্টা করছি যে জাতিসংঘ প্রথমত একটা সভরেন কান্ট্রির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিতরে সত্যতা আসেনি। জামাতের শিবিরের যে প্রধান, ঢাকা ইউনিভার্সিটির প্রধান কাইয়ুম বলেছে জাতিসংঘের পুরো রিপোর্টের সময় আমরা তাদেরকে সাহায্য করেছি। এটা আমি শেষে আসার কথা ছিল, এখন চলে আসলাম। শিবিরের ছেলে পুরোপুরি যেখানে যেই রিপোর্টে সাহায্য করে, এটা আমার কথা না, কোট আনকোট কালের কণ্ঠের রিপোর্ট, যেখানে শিবিরের ছেলেপেলেরা, আজকে যদি ঘটনা এমন হতো যে ছাত্রলীগের ছেলেরা সাহায্য করেছে, আপনি এই রিপোর্টকে মেনে নিতেন? কিন্তু আওয়ামী লীগও তো তথ্য দিয়েছে, মানে আওয়ামী লীগের কাছেও তথ্য। আওয়ামী লীগের 100% অফিসিয়ালস এবং কর্মীদের সাথে আমি কথা বলেছি, আমাকে প্রত্যেকে বলেছে যে জাতিসংঘ তাদেরকে ফোন দিয়েছে, একজন বা দুজনকে, যেমন আমাদের আসাদুজ্জামান খান কামাল ভাইকে, সাদ্দাম হোসেনকে, এই দুজন আমাকে কনফার্ম করেছে। বাকিরা বলেছে আমাদেরকে ফোনই দেয়নি। র্যাবের প্রধান, তারপরে সিটিটিসির প্রধান, তারপরে বিভিন্ন আর্মির জেনারেল, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে। আপনি মোটামুটি যাদের নাম বলতে বলবেন, 95% 97% মানুষের সাথে আমার কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে। আমি তো কলকাতাতে গেছি এই প্রজেক্টে, এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, ডকুমেন্টারি বানানোর জন্য, এগুলা কিভাবে হয়েছে সেগুলোর জন্য। সেখানে তারা বলেছে যে যেই দুজনের সাথে কথা বলেছে কোনো ওয়ার্ডই তাদের আনা হয়নি। এখানে আপনার যে এই যে সিদ্ধান্তটা, এই যে আপনি 117 নাম্বার যে প্যারাটা আমরা রেফার করছিলাম, এই জায়গাতে অফিসিয়ালদের কথা বলা হচ্ছে। আসাদুজ্জামান খান কামালের বক্তব্য কি এখানে রিফ্লেক্ট করেছে? আসাদুজ্জামান খান কামাল তিনি মিটিংটা ডেকেছেন, এই 117 নম্বর প্যারাতে দেখেন তো। উনার কোনো কোর্ট নেই কেন? উনি কি বলেছেন? উনি বিজিবি কমান্ডারকে নির্দেশ দিয়েছেন। না, উনার কোনো কোর্ট নেই কেন? উনার সাথে তার মানে জাতিসংঘের কথা বলেনি? আপনি শুধু বিজিবি কমান্ডারের কথা কেন বলছেন জানেন? কারণ বিজিবি কমান্ডার একমাত্র আপনাদের মানে একমাত্র
মানে হাতের পাঁচ, কারণ সে বাংলাদেশে আছে। এইটুকু ঘটনা। গোয়েন্দা প্রধানরা তো আছেন, পৃথিবীর যেখানে বাংলাদেশে আছেন সাবেক এতগুলো পুলিশ প্রধান। এত এবং এই নিরাপত্তা যে কোর সংস্থা কমিটির এত- মিটিংটা যে হতো সেটা তো হতোই, তাই না? সেটা তো হতোই প্রতি সন্ধ্যায় কোর অবশ্যই কমিটির অবশ্যই meeting হতো। হয়েছে, অবশ্যই হয়েছে। সেই মিটিং এ প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে এদেরকে মেরে ফেলো, লাশ লুকিয়ে রাখো। প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন, আমি আপনাকে কোট এবং আনকোট করি, কোট এবং আনকোট, আমার বলা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু আমাকে বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, উনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না, এবং উনাকে জিজ্ঞেস করে করা হয়নি। She didn't know। একদম পরিষ্কার করে তিনি বলেছেন উনি তা জানতেন না। ডিজিএফআই এর অফিসাররা কাকে গ্রেফতার করেছে, কাকে নিয়েছে, পরে আপনার ডিবির যে অফিসার আছে হারুন সাহেব, সেই হারুন সাহেব কাছে তুলে দিয়েছে 3 জনকে, পরে বাকি 3 জনকে ধরেছে। প্রধানমন্ত্রী এটা জানতেন না। সো আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথা বলছি যে প্রধানমন্ত্রীকে এখানে দোষী সাব্যস্ত যে করা হচ্ছে এটা মিথ্যা কথা। প্রধানমন্ত্রী কিভাবে জানবেন না? এটা তো একদিনের একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে যায় না, একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তার মানে ওরা এখন আপনাকে যদি আমি একটা রিপোর্টের মধ্য থেকে একের পর এক ফ্ল গুলো বের করে দিই, এই রিপোর্টের কি আর কোনো ক্রেডিবিলিটি থাকে? বলেন তো থাকে কিনা? এটা আপনার কিন্তু আমরাও তো প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা শুনেছি, মানে একটা বক্তব্য প্রধানমন্ত্রী বলেছেন যে লাশ লুকিয়ে রাখো। না লাশ লুকিয়ে রাখো না, তিনি নির্দেশনা দিচ্ছেন। কি নির্দেশনা দিচ্ছেন? আপনি চাইলে আমি একটু অডিওটা প্লে করতে পারি। অডিওটা প্লে করা লাগবে না। দাঁড়ান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনি কি জানেন যে আমি আপনাকে এখনই আপনার বক্তব্য আপনার একটা টকশো থেকে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড আপনার ভয়েসটা ক্লোন করে আমি একটা আপনার টকশো বানিয়ে দিতে পারি এই মুহূর্তে। ঠিক ভাইস ভার্সা আপনিও পারেন আমাকে বানিয়ে দিতে। তা হয়তো হতেই পারে, কিন্তু আপনারা তো এটাকে চ্যালেঞ্জ করে দেখান নাই যে এটা আসলে কোনটা চ্যালেঞ্জ করে কি দেখাবো? আমাকে বলছে যে এটা প্রধানমন্ত্রী করেছে, আমরা এটাকে রিফিউজ করেছি, আমরা কমপ্লিট এটা রিফিউজ করেছি। এইটা কি আপনারা রিফিউজ করেছেন? কোনটা? কার গলা? কে? জি, আপনি এটা শুনেছেন? এই গলাটা কার? আমি তো চিনতেই পারছি না। আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনে যাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ দিচ্ছেন আমার চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষের তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আমার এখন আপনি যদি আমাকে মানে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও বোঝার না বোঝার ভান করছি, তাহলে তো আমার জন্য এটা পেইনফুল। এটা তাহলে শেখ হাসিনা আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার, আমি প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন। হ্যাঁ, এক ভদ্রলোক আছেন, এক ভদ্রলোক, কিন্তু আপনি মনে হয় তাহলে পাশে একটা ছেলের গলা আছে, আর যে মহিলা কণ্ঠ সেটা আমার প্রধানমন্ত্রীর মতো মনে হয়নি। আপনাকে আরেক কি বলতেছেন? আমি আসলে বুঝতেছি না কি বলছেন। তিনি বলছেন, মানে আপনি একটু আমাকে অনুবাদ করে বলেন। হ্যাঁ, উনি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে এখন থেকে, সবগুলোকে পাকড়াও করা, যেখানে পাবে সেখানে পাকড়াও করবে, এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি। তার বক্তব্যটা এরকম। আমার প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলো কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালত, এইটা তো কোনো আদালতই না। এইসব ফোন কনভারসেশন, ফোন রেকর্ডিং, এগুলাকে 3টা লাথি মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা, মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে। মানে এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে হলে আমি এগুলাকে গড়ায় ধরতাম না, কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে, এইটা তার ভয়েস কিনা সেই ভয়েসের প্রমাণ লাগবে, সেই ভয়েসের পিচ রেকর্ডিং, এটা উনার গলা কিনা লাগবে, নিশ্চয়ই লাগবে, সবকিছুই লাগবে। আমি তো এটা একটা সিরিয়াস সেন্সিটিভ ম্যাটার, এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে, আমি এটা একটা ভয়েস শুনে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা উনারই গলা, এতটা আমার মনে হয় যে মানে আমি আপনার প্রতি ইনজাস্টিস হবে। আপনার একটা প্রোগ্রামে এসে আপনার দর্শকদেরকে যদি আমি বিভ্রান্ত করি, এটা আপনার প্রতি ইনজাস্টিস। জি, নিশ্চয়ই। আমি এজন্যই আসলে একটু বিভ্রান্তি থেকে বের হবার জন্য আপনার কাছে আমি আপনাকে বিভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে বের হবার জন্য বের করে নিয়ে আসছি। আপনি আমাকে আমার লয়ার মানেন, আমি আপনাকে বের করে নিয়ে আসছি। আপনি চুপচাপ বসে থাকেন, দেখেন আমি আপনাকে বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসছি। হবে না, আমার প্রশ্নগুলো আমি করব, আমার প্রশ্নগুলো আমি করব। আমি আপনাকে বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসছি। প্রথমে আপনি আমাকে বলেন, যিনি জাতিসংঘের এই হিউম্যান রাইটস অফিসের প্রধান, তিনি একটি সার্বভৌম দেশের আইন শৃঙ্খলার উপরে হস্তক্ষেপ করেছেন কি করেন নাই? না, আপনি আমাকে জেরা করেন না এখানে, আপনি আমাকে, আপনি আইনজীবী মানুষ, আপনি জেরা করবেন, আপনার সেই পদ্ধতি আছে, আপনার জানা। আমি আসলে কোনো পক্ষ না, ব্যাস নিজু মজুমদার। আপনি যদি আমাকে একটা পক্ষ মনে করেন তাহলে আমি আপনাকে কেন পক্ষ মনে করব? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি আমাকে ফুল পার্টি নিয়ে কথা বলতে বলেন, আমি ফুল পার্টি নিয়ে কথা বলবো। আপনি আমাকে প্রশ্ন করেছেন এমন একটা প্রশ্ন যে
এইটা পাল্টা জেরার দাবি রাখে। না, আপনি আমাকে আপনি যদি আমাকে বলেন বলেন এইটা যদি ভুয়া হয়, এটা যদি এআই দ্বারা হয় বা সেটা, আপনারা কেন এটাকে মানে প্রমাণ করছেন না? মানুষের কাছে তো ছড়িয়ে গেছে নাকি? কি প্রমাণ করবেন? মানে এটা যে ভুয়া অভিযোগ যে আপনি কি জানেন যে ওনাস ইজ দ্য শোল্ডার অফ দ্য পিপল হু আর কমপ্লেনিং, যিনি অভিযোগ করেছেন বাসানী shoulder- মজুমদার, আপনি আবারও আদালতের কথা বলছেন, আমি একটু মানুষের পারসেপশনের কথা বলছি। তাহলে আপনি আমাকে কি বলছেন? এই যে আমাকে ধরেন কমেন্টের মধ্যে অনেক গালিগালাজ করে, আমি প্রমাণ করবো যে আসলে যে আপনি যে আমাকে অমুক গালি দিলেন ওটা আসলে আমি না। সেরকম যতটুকু গালি দিচ্ছে সেটা হয়তো আপনি আমলে নাই নিতে পারেন। আপনাকে নানান ভাবে কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল, কখনো বলা হচ্ছে বিএনপি দালাল, কখনো বলা হচ্ছে জামাতের দালাল। আমি প্রায় দেখি আপনাকে এগুলো বলেন। আমাকে রাজাকারও বলা হয়, আমাকে স্বৈরাচারের দোষর দালাল আমি বলা দেখলাম না যে আপনি বলছেন যে আমি কিন্তু জামাতের দালাল না, আমি কিন্তু আওয়ামী লীগের দালাল না। আপনি তো ক্লারিফিকেশন তার প্রয়োজন মনে করেন না, কারণ এটাকে আপনি অপ্রয়োজনীয় মনে করেন। তো যে এই ব্যাপারটা একই, যে আমার উপরে অভিযোগ আনছে, আমি তো আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। কিন্তু এই ভয়েস রেকর্ডটা যে তার না, এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা যে তার না, এটিকে আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন? আমি আপনাকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো, ঠিক আছে? আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। বাসানী মজুমদার, আমি কিন্তু এটা জানি যে এআই দিয়ে ভয়েস বানানো যায়। আমি কিন্তু এটা জানি। আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। ভয়েস শুনে কি করবে? আমার বিশ্বাস হচ্ছে না নাকি? বুঝতে পারছেন? আবার শোনাই আপনাকে, সরি। ভয়েস শুনে কি করবে? আমার বিশ্বাস হচ্ছে না নাকি? শুনেছেন? হ্যাঁ, এই ভয়েস রেকর্ডটা আপনার, প্রমাণ করেন এটা আপনার না। আমি দাবি করছি যে এই ভয়েস রেকর্ডটা আপনার। আচ্ছা, এটা কি মানুষ বিশ্বাস করলো যে এটা আমার ভয়েস রেকর্ড? ইট ডাজন্ট ম্যাটার, বিশ্বাস অবিশ্বাসের পারসেপশনের ব্যাপার না, ব্যাস, ব্যাপারটা হচ্ছে একটা মানুষের এটা বিচার হচ্ছে না। personal- আমি আপনাকে এইটাই প্রমাণ করবার চেষ্টা করছি যে আমি দাবি করছি এটা আপনার। আপনি বড়জোর কি করতে পারেন? এই দাবিতে আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে এটা আমার না, আমি জানি। Exactly, না, না, একদম কিন্তু আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিষয় না। আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিষয় না, এক নাম্বার। এবং এটা একটা পার্সোনাল, কোন একটা চিপ, কোন একটা ভয়েস রেকর্ড কারো হবে না, এটা বিষয়। কারণ হচ্ছে না, না, কারণ হচ্ছে আমরা শুরুতেই এটি এই মানুষ সরকারকে মারার বলতে কথা চাই। বলা হচ্ছে, সাধারণ বিক্ষোভকারীদের মারার আমি কথা আপনাকে বলা ঠিক আছে, হচ্ছে। আমি আপনাকে একটা হত্যার একটা চ্যাটিং তলে এনে বলি, এটা আপনি, আপনাকে তো আমি একটা ছোটখাটো শোনালাম, এখন একটা সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে আনি। আচ্ছা, বাসানী মজুমদার, তাহলে আপনি বলতে চাচ্ছেন মানুষ এটা বিশ্বাসই করে না যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার? মানুষের বিশ্বাসের উপরে তো আপনি মানুষের রাজনীতি বিশ্বাস করেন, বাসানী মজুমদার। আপনি তাহলে তো চাঁদের গায়ে সাইডিকে দেখা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাবি করেছে, ওইটা প্রমাণ দিতে হবে আমাকে। কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে, এটা আপনি দেখেছেন? বাসানী মজুমদার, আপনি এই বিষয়গুলোকে তাহলে একদমই জাস্ট অস্বীকারের মধ্যে রয়ে যাচ্ছেন। অফকোর্স, আপনাকে তো শুরুতে এটাই বলার চেষ্টা করেছি আমি। অফকোর্স 100% পুলিশ তার সেলফ ডিফেন্সের জন্য কোন জায়গাতে বল প্রয়োগ করেছে, মেরেছে, ছড়াগুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে, আমি অস্বীকার করছি। সো তাদেরকে যখন আক্রমণ করতে এসেছে তখন, এবং আপনি আমাকে আলোচনা শুরু করেছেন হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টটা নিয়ে। এই হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টের মধ্যে আমি আপনাকে কতগুলো ভুল বের করে দেখালাম। সেখানে আপনাকে দেখালাম যে তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে কোন ধরনের তাদের প্রমাণ ছাড়া। credibility প্রশ্ন, দেখালাম যে এই বিষয়গুলো জাহাঙ্গীর সাহেবের আপনি উপরে বলেছেন। তারা মিথ্যা অপবাদ দিয়েছে। আমি তাদেরকে দেখিয়েছি যে তারা অফিসিয়ালদের সাথে কথা বলেছে বলে দাবি করেছে, কিন্তু আসলে কোনো অফিসিয়ালদের সাথে তারা কথা বলেনি। আপনি বরঞ্চ কিভাবে আপনি এটা বললেন যে তারা অফিসিয়ালের সাথে কথা বলেন? তারা তো একটা আবার নিচে কিন্তু তারা রেফারেন্স দিচ্ছে, তারা বিভিন্ন নথি রেফারেন্স বের করেন তো ওই যে আপনি দেখেন প্রত্যেকটা নিচেই রেফারেন্স নাম্বার দেওয়া আছে। কি রেফারেন্স নাম্বারটা আমি দেখেছি। আমার কাজই তো হচ্ছে এগুলো নিয়ে কাজ করা। সেই রেফারেন্সের মধ্যে কোড ওয়ার্ড, কার রেফারেন্স কেমনে বুঝবো? সেগুলোকে চ্যালেঞ্জ করতে তাই না? না, চ্যালেঞ্জই তো করছি আমি, এই কারণেই তো তাদেরকে প্রতিবাদ পাঠিয়েছি, আমরা তো আমাদের চ্যালেঞ্জ করেছি। হ্যাঁ, এবং সেই আওয়ামী লীগের নথিগুলো, পক্ষ থেকে সেই নথিগুলো দেখার মতো, মানে আপনারা এই বিষয়গুলো, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, আমার কাছে একটা জিনিস পুলিশ অবাক লাগে গুলি করে নাই। যে আমি যদি আপনার উপরে হয়ে যাওয়া একটা টর্চারের ব্যাপারে আমি তদন্ত করতে আসি, এবং অতীতে আপনার সাথে আমার একটা বড় ধরনের আমি আপনার উপর অন্যায় করেছি, সেই মানুষটাই আপনার ব্যাপারে হয়ে যাওয়া একটা অন্যায়ের ব্যাপারে তদন্তের দায়িত্ব পেল, আপনি সেই তদন্তটা মেনে নেবেন? আমি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যিনি তদন্ত করছেন তিনি বায়াস, তার এই তদন্ত হবে না।